বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন নিশ্চিত বিএনপির। এখন পর্যন্ত 212 আসনে ধানের শীষ, 76টিতে 11 দলীয় ঐক্যের জয়। দেশ পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ধানের শীষের বিজয়ীদের। বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশা বিএনপি মহাসচিবের। বিএনপির যে ভিশনগুলো জনগণ একসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। এবং নির্বাচনে বড় বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীর। শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ যুক্তরাষ্ট্র চীনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সময় টেলিভিশনের 72 ঘন্টার বিশেষ সম্প্রচারে আমরা যুক্ত আছি আপনাদের সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফলে এরই মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এখন পর্যন্ত 210 আসনে বিজয়ী ধানের শীষ, 72 আসন পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এদিকে স্বতন্ত্র 6 ও ইসলামী আন্দোলনের এক প্রার্থী জয় পেয়েছেন। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংসদ নির্বাচন ও গণভোট শেষে চলে গণনা। আসছে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক ফল। এর মধ্যে ঢাকা 17 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ উল্লাসে মেতেছেন কর্মী সমর্থকরা। নির্বাচনের ফলাফলের নানান বিষয় নিয়ে খবর জানাতে দেশের নানা প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ইনান। আমরা সকাল থেকেই দেখছিলাম আপনার মাধ্যমে আমাদের দেশের নানা প্রান্তে যে সহকর্মীরা আছেন তাদের মাধ্যমে সবশেষ অবস্থা বিভিন্ন সংসদীয় আসনের এবং নির্বাচন কমিশনের জানানোর চেষ্টা করছিলাম। সবশেষ কি তথ্য আছে? ধন্যবাদ যশো আপনাকে। যেটি না বললেই নয়, আমরা গতকালকে থেকে আশা করছিলাম এবং অপেক্ষা করছিলাম যে আসলে কত শতাংশ ভোট পড়েছে। একটু আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এবার নির্বাচনে 59.44% ভোট পড়েছে। আমরা মাঠ পর্যায়ের খবর আগে জেনে আসি। নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী সাতিলা শারমিন, যাবো তার কাছে, শুনে আসবো সবশেষ তথ্য সেখানকার। নির্বাচন কমিশনে এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিক একটি ব্রিফিংয়ের জন্য আমরা অপেক্ষা করছি। যেই ব্রিফিংয়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে জানার জন্য যে নির্বাচনের সবগুলো আসনে আসলে যে 299টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার ফলাফলটা কি হলো, কোন দল আসলে কতগুলো আসন পেল, এই যে পরিসংখ্যাটা, এই পরিসংখ্যাটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। এখন পর্যন্ত 257টি আসনের ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং যে 2টি আসন অর্থাৎ চট্টগ্রামের 2টি আসনে মামলাধীন থাকায় আসলে সেই আসন দুটো ফলাফল ঘোষণা করা হয়নি। সর্বশেষ নির্বাচন কমিশন সচিব যে সংবাদ সম্মেলনটি করেছিলেন, যে ব্রিফিংটি করেছিলেন, সেই ব্রিফিংয়ে আসলে তিনি কত শতাংশ ভোট জনগণ দিয়েছেন সে তার একটি পরিসংখ্যান তুলে ধরেছিলেন। সেই পরিসংখ্যানটি হচ্ছে 59.44%। সেই 44% পরিসংখ্যানের পর আসলে আমরা নির্দিষ্ট করে সেখান থেকে কোনো তথ্য আসেনি যে হ্যাঁ ভোট গণভোটের আসলে পরিসংখ্যানটা কত, বা হচ্ছে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে মানুষজন জনগণ কতটা ভোট দিয়েছে সেই পরিসংখ্যানগুলো আসলে স্পষ্ট নয়। বলতে হয় যে এর মধ্যে সকালে বিএনপির একটি প্রতিনিধি হ্যাঁ জি, এরপরে হচ্ছে এরপরে কি আর কোথাও যাবেন কিনা একটু? এরপর না, এরপর যাবো না, যাবো জিয়ারত করে বাসা যাবো। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনাকে আমরা পাচ্ছি। আমরা মাত্রই হচ্ছে দেখতে পেলাম যে এই মির্জা আব্বাস সাহেব উনি ওনার বাসা থেকে বের হয়ে মসজিদে মাত্রই গেলেন। তবে এর মধ্য দিয়ে আসলে ওনার যে হাসি মুখ, এই যে নির্বাচনের মধ্য দিয়ে যে ওনার যে একটা খুশি উৎফুল্লতা, সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি। তবে এক্ষেত্রে একটু বলে রাখতে চাই যে মাত্রই কথা হলো ওনার সাথে যে রাজনৈতিক আসলে এই যে নানান রকম প্রতিহিংসামূলক কথাবার্তা উনি থাকতে চান না। উনি চান যে
এই যে এলাকা ভিত্তিক মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে কিছুক্ষণ আগে এই এলাকার মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা চায় যে সন্ত্রাস মুক্ত এলাকা হবে, চাঁদাবাজি মুক্ত এলাকা হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে এই এলাকার ছেলেমেয়েরা। এর পাশাপাশি হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেন ফিরতে পারে নিরাপদে তার নিরে, সেই জিনিসটি আসলে চান। তবে সব কিছু মিলিয়ে বলা যায় যে এখানকার যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে কিন্তু উনি কাজ করবেন, এতটুকু কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি উনি মির্জা আব্বাস এই যে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী হয়ে যে ৫,৩৬৬ ভোটে বেশি পেয়ে যে শাপলা করে নাসিরউদ্দিন পাটোয়ারি ওই প্রার্থী চেয়ে জয়ী হয়েছেন। উনি যেটা বললো যে এর মধ্য দিয়ে উনি যে এলাকার যে উন্নয়নটা, বিশেষ করে ড্রেনেজ থেকে শুরু করে এলাকার যে যত সমস্ত কর্মকাণ্ড আছে, যে সমস্ত কাজগুলো করলে এলাকার মানুষ শান্তি থাকতে পারে, উন্নয়ন থাকতে পারে, সেই কাজগুলো কিন্তু আসলে করবে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এই এলাকার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আসলে কাজ করবে। আমাদের আরও একজন সহকর্মী যে নির্বাচনের সর্বশেষ বা নির্বাচনের পরের যে প্রার্থীদের বিভিন্ন ধরনের যে সর্বশেষ খবরাখবর জানাতে আসেন সামদানি রাজধানীর অন্য একটি অংশে বা বলা যায় যে বংশালে, যাচ্ছে তার কাছে। দীর্ঘ অচলায়তন ভেঙে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে ধাবিত হয়েছে বাংলাদেশ এবং সেই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনার শেষে আমরা এখন অপেক্ষা করছি আনুষ্ঠানিক ফলাফলের। তবে ইতোমধ্যেই বেসরকারি যেসব ফলাফল আমরা পেয়েছি বেসরকারি সূত্রে, তাতে এটি মোটামুটি নিশ্চিত যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছেন। তো সেই ধারাবাহিকতায় তাদের দলটির পক্ষ থেকে বিজয় মিছিল বা এ ধরনের যে উৎসব করা হয় বিজয় পরবর্তী সময় আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেটি দেখে থাকি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এবার কিছুটা ভিন্নধর্মী উদ্যোগ আমি দলটির পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে তারা আজ যেহেতু শুক্রবার পবিত্র জুম্মাবার, সেই উপলক্ষে এই জুম্মার দিনটিতে নামাজ পরবর্তী দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ৭ আসনে। এই ঢাকা ৭ আসনটি পুরান ঢাকার লালবাগ, চকবাজার, কোতোয়ালি এই আসনটিতে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, তিনি প্রায় ১,০৪,৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম জামায়াত প্রার্থী ছিলেন এনায়েতুল্লাহ, তিনি কিন্তু ৯৮,৪৮৩ ভোট পেয়েছেন এবং এখানে ৬,১৮৩ ভোটের ব্যবধানে হামিদুর রহমান হামিদ জয়ী হয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আসলে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছিলেন যে এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ তিনি। এই মুহূর্তে শাহজাহানপুরে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, আমরা সরাসরি চলে যাব তার কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। তার যে বাসভবনের সামনে আমরা রয়েছে, এখানে কিন্তু দেখছি বিএনপি নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ, তারা কিন্তু ভিড় জমিয়েছেন সকাল থেকেই। অনেকে ফুলের শুভেচ্ছা জানাতে আসছেন, অনেকে মত বিনিময় করতে আসছেন, অনেকে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। একটু পরে বিএনপি মহাসচিব তিনি বাসভবন থেকে বের হবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দরে তিনি যাবেন এই গাড়ির যোগে এবং সেখান থেকে তিনি বিমানযোগে ঢাকাতে যাবেন। আমরা জানি যে ২/৩ আসনে বিজয়ী হয়েছে বিএনপি এবং সেই প্রক্রিয়া অর্থাৎ সরকার গঠনের প্রক্রিয়া, অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে সেসবে সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা, সেইখানে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কারণে মূলত তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমি যদি এই ঠাকুরগাঁও ১ আসন সেটির একটু তথ্য জানাতে চাই। বিএনপি মহাসচিব এখানে ৯৭,৩৭২ ভোট বেশি পেয়ে সরকারিভাবে বিজয়ী হচ্ছে। আজকে সকালে এটি সরকারিভাবে আমরা জানতে পেরেছি, গতকাল থেকে আমরা বেসরকারি ফলাফল জানাচ্ছিলাম। এখানে তিনি সবশেষ যে ভোট পেয়েছেন ২,৩৬,৩০৮টি ভোট পেয়েছেন, অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে বিএনপি মহাসচিব। তিনি এর আগেও এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন। ঠাকুরগাঁও ১ আসন এবং মানুষের মধ্যে তার প্রতি যে অনুভূতি, আবেগ, সেটি কিন্তু আমরা দেখছি সকাল থেকেই। গতকাল রাতেও এই তার যে বাসভবন ঠাকুরগাঁও শহরস্থ এবং সেইখানে কিন্তু আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নেতাকর্মীরা কিন্তু আসলে ভিড় জমাচ্ছেন। আমরা কিন্তু দেখছি যে এখনই তিনি আসলে বের হবেন, সেই কারণে কিন্তু মানুষ আসলে যারা এই শহরের বিভিন্ন ধরনের সমস্যা যেটি রয়েছে সেসব নিয়ে কথা বলার জন্য, জানানোর জন্য এবং যে ধরনের দাবি দেওয়া রয়েছে সেসব নিয়ে কিন্তু আসলে জনপ্রতিনিধি যেহেতু তাকে নির্বাচিত করেছেন মানুষ, তার ফলে কিন্তু আসলে এইখানে সাধারণ মানুষের জটলা।
হাসান ওয়ালি জানাচ্ছিলেন ঠাকুরগাঁও থেকে, সেখানকার খবর জানাচ্ছিলেন। অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে, বিশেষ করে 1 লাখের বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। তারও আগে আমরা যুক্ত ছিলাম রাজধানীর বংশালে, সেখান থেকে সন্ধানী প্রত্যয় জানাচ্ছিলেন। তারও আগে আমরা যুক্ত ছিলাম শাহজাহানপুরে, সেখানে আমরা দেখেছি সহকর্মী সাইফুল ইসলামকে, তিনি ঢাকা 8 আসনের মির্জা আব্বাসের তিনি বক্তব্য পেয়েছেন। তিনি যখন মসজিদে ঢুকছিলেন তার আগে তার প্রতিক্রিয়া একটু করে পেয়েছেন। তিনি বলছেন যে রাজনৈতিক সহিংসতার যে উস্কানিমূলক যে কথাবার্তা, সেগুলোকে তিনি আসলে আমলে নিতে চান না। আপনি জানেন যে পুরো বাংলাদেশের নির্বাচন ছিল একদিকে, ঢাকা 8-এর নির্বাচনের দিকে মানুষের চোখ বেশি ছিল। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। আসলে খুব বেশি ব্যবধানেও কিন্তু এখানে বিএনপি প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাসের জয় হয়নি, কিন্তু এরপরেও মানুষের আগ্রহ রয়েছে। তারও আগে আমরা যুক্ত ছিলাম নির্বাচন কমিশনের কার্যালয়ে, সেখান থেকে সহকর্মী সাতিলা শারমিন জানাচ্ছিলেন যে গোটা নির্বাচন অর্থাৎ নির্বাচনে, এবারের নির্বাচনে মোট যে ভোটের শতাংশ সেটি পড়েছে 59.44%। তবে গণভোটের বিষয়ে এখন পর্যন্ত ঠিক কত ভোট পড়েছে সেটি কিন্তু জানা যায়নি। আপনি জানেন হ্যাঁ, জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটিও আসলে এখনো নিশ্চয়ই নির্বাচন কমিশন কার্যালয় থেকে চূড়ান্তভাবে জানানো হবে। আপনি জানেন যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ছিল গণভোট, কারণ এই গণভোটের মাধ্যমেই মূলত বোঝা যাবে আগামীর যে সরকার সেটি আসলে কোন পথে পরিচালিত হবে। কারণ আপনি জানেন যদি হ্যাঁ জয়যুক্ত হয় তবে একভাবে সরকার পরিচালিত হবে, এবং যদি না জয়যুক্ত হয় তাহলে যেই প্রশ্নগুলো রয়ে যায় সেগুলোর কি হবে, এবং নতুন যেই সুপারিশগুলো করা হয়েছিল বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেগুলোর কি হবে সেটিও কিন্তু আসলে নতুন করে প্রশ্ন দেখা দিবে। যশোয়া, জি ইনান, আমরা আপনার মাধ্যমে, আমাদের সহকর্মীদের মাধ্যমে দেখছিলাম, বিশেষ করে ঢাকা 8 আসনে দেখছিলাম একজন জয়ী প্রার্থী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস যুক্ত হয়েছিলেন। এমন বাংলাদেশের নানা প্রান্তে অন্যান্য সংসদীয় আসনগুলোতে যারা জয়ী হয়েছেন তাদের কি বক্তব্য জয়ের পরে, সেগুলো একটু আমরা জানার চেষ্টা করব, দর্শকদের দেখানোর চেষ্টা করব, তারপর আবার যুক্ত হব আপনার সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশ গড়ার অঙ্গীকার করেছেন বিএনপির বিজয়ী প্রার্থীরা। তারা বলেছেন জনগণের রায়কে সম্মান জানিয়ে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং গণতন্ত্রের অভিযাত্রাকে আরও সুসংহত করাই হবে তাদের অগ্রাধিকার। মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ঠাকুরগাঁও 1 আসনের যারা ভোটার্স এবং জনগণ, তাদের কাছে আমি ঋণী, এবং এই ঋণ শোধ করা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা যায় না। তো আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই আমার কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জনগণের কল্যাণের জন্য আমি কাজ করব। তো আমাদের যে ম্যানিফেস্টোতে যেটা বলা আছে, এবং আমাদের ভিশন 31, ভিশন 2030 এটা দেওয়া আছে, এগুলোর আলোকেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। সুশাসনের জন্য, যেটা বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবি না ইনশাল্লাহ। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। আল্লাহর অশেষ রহমত, এবার 84,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। কেরানীগঞ্জ তথা ঢাকা 2, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া, এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে আজকে ম্যান্ডেট দিয়েছে, তারা আমাকে নির্বাচিত করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ, মা বোন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আজকে আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমার প্রতিশ্রুতি ছিল এই ঢাকা 2 আসন জনগণের প্রতি যে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 2 আসন আমরা প্রতিষ্ঠা করব। কারণ বিগত 17 বছরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাদকে ছেয়ে গিয়েছে,
সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল এবং ভূমি দখল হয়েছিল, সেগুলি থেকে পরিত্রাণের জন্যে, জনগণকে সেখান থেকে মুক্তির জন্যে আজকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতির প্রতি জনগণ তারা সমর্থন দিয়েছেন। অতএব এই ঢাকা 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব। আমি প্রথমত আমার ভোটার এবং আমাদের নেতা কর্মী এবং নির্বাচনে যারা কষ্ট করেছেন আমার জন্য, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তবে আমি কাজের মধ্যে তাদের ঋণ শোধ করতেও পারবো না, তবে তাদের ঋণ আমি চিরদিন মাথায় করে রাখব। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নাই। এটা আসলে আমার জয়লাভ, এটা রূপগঞ্জবাসীর জয়লাভ, এটা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের জয়লাভ। কারণ রূপগঞ্জবাসী অনেক বছর ধরে এটার অপেক্ষায় ছিল যে ভোট দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। রূপগঞ্জবাসী, শুধু রূপগঞ্জবাসী না, সারা বাংলাদেশের মানুষ এটার অধিকারতে বঞ্চিত ছিল। আমি বলবো এটা রূপগঞ্জবাসীর বিজয়, যাতে আমি রূপগঞ্জবাসীকে সবাইকে নিয়ে একসাথে মিলে দলবল ছেড়ে যে সব ধর্মকে এক করে সবাইকে একসাথে মিলে আমরা একটা স্বপ্নের রূপগঞ্জ করতে চাচ্ছি। প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না, কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন। মাদারীপুর 3 আসন তথা মাদারীপুরের উন্নয়নের কাজগুলো আমরা করে মানুষের যে দুর্ভোগ দুর্দশা আছে সেটা লাঘব করতে পারি। আর আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদেরকে নতুন ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করলো, সেই নতুন ভোটারদের জন্য আমার যে ইচ্ছা আপনারা আগেও শুনেছেন, মাদারীপুরে আমরা একটি শিল্পনগরী গড়ে তুলব। ছোটোখাটো শিল্প কলকারখানা গড়ে তুলে আমাদের সেই যুবকরা স্বাবলম্বী হবে, দেশকে উন্নত করবে, নিজেও স্বাবলম্বী হবে। আমি কিছু স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখেছি। যে সকল রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা আমরা দেখেছি অবহেলিতভাবে নির্জনভাবে পড়ে আছে, সেই কাজগুলো ইনশাল্লাহ স্বল্পমেয়াদেই শেষ করব। বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। তবে কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না বলে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, বাদ জুমা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর প্রতি শুভ কামনায় নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়ায় অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এ সময় জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চেরা দিয়ে উঠতে থাকে। এবং সেটাই এই দেশে ঘটেছে, যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। জনগণের ভোটে 2/3 জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সকালে নির্বাচন কমিশনে একথা জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বলেন, কারো কোনো অভিযোগ থাকলে তা প্রমাণের দায়িত্ব তাদেরই। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। যতটুকু আমরা জেনেছি তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন
আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, মনে কষ্ট আছে তাদের, তারা বলতেই পারেন। তবে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার। জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন 11 দলীয় ঐক্যের বিজয়ী প্রার্থীরা। তারা আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জনগণ, ফিরে এসেছে গণতন্ত্র। সকলে পোস্টাল ব্যালটে তাদের ভোট পাঠিয়েছে এবং তারা আমাদের জন্য দোয়া করেছে। সকলের দোয়ার বরকতে আজকে মেহেরপুর 1 আসনে আমরা বিজয় লাভ করেছি। আমাদের প্রতিবেশীদের সাথে যাদের এতদিন মন কষাকষি ছিল, বিজয় লাভ করার কারণে কারো উপরে চরম নীতিকে অবলম্বন করবেন না। সকলে পারস্পরিক প্রতিবেশী ভ্রাতৃত্বের ভিত্তিতে আমরা সকলে বসবাস করব ইনশাআল্লাহ। আমি বলেছি, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি চাই সকল সাথিয়াবাসীর এমপি হতে, নেতা হতে। আমি চাই সকল সাথিয়াবাসীর খাদেম হতে। আমি সকলকে নিয়ে পথ চলতে চাই এবং আমি একটি স্বপ্নের সাথিয়া করতে চাই সকলকে সাথে নিয়ে। আমি চাই সমাজ থেকে দুর্নীতি দূর হোক, সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলো দূর হোক এবং আমাদের মানুষ, আমাদের এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারুক এবং স্বাধীনভাবে তারা তাদের যে কার্যক্রমগুলো আছে সেটা চালাক। পিরোজপুরের সম্মানিত জনগণ যারা আমার উপরে আস্থা রেখেছেন, আমার উপরে আমাকে বিশ্বাস করেছেন, আমি সেই সকল জনগণকে আমি আমার অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছি পিরোজপুরের উন্নয়নে। আমি পিরোজপুরের জনগণকে বলেছি আমি কি কি উন্নয়নমূলক কাজ করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যখন আমাকে সুযোগ দেবেন আমি আমার প্রত্যেকটি ওয়াদা একটি একটি করে পূরণ করবো ইনশাআল্লাহ। রংপুরের 6টি আসনে 11 দলীয় জোট, 1টি আসনে শাপলাকলি এবং 5টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা 5 আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন, যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়। বিজয়ের পর জনগণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন জয়ী প্রার্থীরা। আবারও যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ইনানের সঙ্গে। ইনান, অন্যান্য প্রার্থীরা কি বলছেন, এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? একদম, আসলে আমরা দেখেছি সারাদিন যে বিজয়ের পর বিভিন্ন প্রার্থী তারা আসলে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া যেতে চাই, সেখানে আপনি জানেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেছে রবিন ফারহানা। জানবো তার বক্তব্য। 5টা পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট ব্যাপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা 2026-এর নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের এই ভূমিকার জন্য। আপা, এখন আপনি তো দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন, লড়াই সংগ্রামে ছিলেন, আপনার দলটা তো একটা ভালো ফলাফল করলো নির্বাচনে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে, দল হোক ব্যক্তি হোক, যারাই ভালো ফলাফল করেছে, ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে। আপনি কি মনে করেন আপা স্বতন্ত্রভাবে আপনি শক্তিশালী অবস্থানে থাকবেন, নাকি ঘরের মেয়ে ঘরে ফিরে গেলে সেটাই বেটার হবে, কি মনে হয়? ঘরের মেয়ে, আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণবাড়িয়ার, আমি তো ঘরেই আছি, ঘরের মেয়ে তো বাইরে যায়নি। আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতেন ঘরের মেয়ে বাইরে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল, উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। কি কারণে? আমি তো অভিনন্দন জানালাম। ও ধন্যবাদ জানাবো কি কারণে? আমি একটু আগে অভিনন্দন দিলাম। তো কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার এই জিতে আসাটা? ভয়ানক, একটু বলবেন প্লিজ? ভয়ানক। প্রশাসন অসম্ভব রকম বায়াসড ছিল।
আমাদের প্রতি পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। ইভেন প্রশাসন ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক, আপনারা বুঝে ভোট দিয়েন। সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে। এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি। কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। কোনো পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই। সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2-তে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল। এবং এটা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে, যে সকল ক্ষমতার উৎস। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিজয়ী হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার বক্তব্য রাখছিলেন এবং তিনি মূলত বলছিলেন যে সেনাবাহিনীর ভূমিকায় তিনি খুবই সন্তুষ্ট, তবে প্রশাসনের বিরুদ্ধে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। আমরা সামগ্রিক পরিস্থিতি জানছি। এবার আমরা একটু রংপুরে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল, জানবো সেখানকার পরিস্থিতি। আমরা দেখেছি জামাতের নিরঙ্কুশ জয় হয়েছে সেখানে। হিমেল, নির্বাচনে জয়ী হওয়ার পর বিজয়ী প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে আনন্দ উল্লাস করবেন, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু এবার কিন্তু আমরা একটু ভিন্ন চিত্র দেখতে পেরেছি। আমরা যতটুকু জানি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই আনন্দ মিছিলের ক্ষেত্রে নিষেধ করেছেন, শিথিল করেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা কোথাও এখন পর্যন্ত কোনো আনন্দ মিছিল দেখতে পারিনি। কিন্তু রংপুরে যে 6টি আসনের কথা বলি, রংপুরে যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে কিন্তু 5টিতেই যে জামাত মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিজয়ী হয়েছেন। প্রথমে যদি রংপুর 1 আসনের কথা বলি, সেখানেও জামাত মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন, 2-এ জয়ী হয়েছেন, 3, 4, 5-এ জয়ী হয়েছেন, 6-এ জয়ী হয়েছেন এবং 4-এ যদি একটু কথা বলি, 4-এ জাতীয় নাগরিক যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা, তাকে প্রায় 10,000 ব্যবধানে তিনি হারিয়ে জয়লাভ করেছেন। আমরা কিছুক্ষণ আগে রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ আসনে গিয়েছি। সেখানে জামাতের নায়েবে আমির ছিলেন এটিএম আজহারুল ইসলাম। তিনি কিন্তু দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তার নিজ বাসভবনে আসছেন, তাকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, সিক্ত করছেন এবং আমরা দেখেছি তিনি তাদের যে নেতাকর্মীরা আসছেন তাদেরকে তিনি মিষ্টি মুখ করিয়েছেন, মিষ্টি বিতরণ করছেন। কিছুটা আনন্দ মিছিল করার কথা থাকলো কিন্তু সেগুলো দলের পক্ষ থেকে যেহেতু নিষেধ করা হয়েছে এই কারণে তিনি আমাদেরকে জানিয়েছেন সেগুলো শিথিল করা হয়েছে। কিন্তু যারা মানুষজন আসছেন তাদের সঙ্গে আসলে মত বিনিময় করছেন, আলোচনা করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, সেই কাজগুলো কিন্তু আসলে তারা অব্যাহত রেখেছেন। এছাড়াও আমি যদি একটু বলি, রংপুর বিভাগের ঠাকুরগাঁয়ে যিনি রয়েছেন যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু জয়লাভ করেছেন এবং পাশাপাশি দিনাজপুরে এজেড জাহিদ হোসেন তিনিও জয়লাভ করেছেন। সবকিছু মিলে এই ছিল রংপুর থেকে আমার সর্বশেষ। এখন চলে যাচ্ছি আমি সিলেটে, সেখানে রয়েছেন আমার সহকর্মী অপু বণিক। দেখুন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমাপ্তি ঘটেছে। এখন গোটা বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে। যেমনটি বলছিলাম, আজকে সিলেটের এখন যে জায়গাটাতে আমি আছি, সিলেট 1 আসনে আমি অবস্থান করছি এবং এই আসন থেকে কিন্তু বিএনপির যে দলীয় প্রতীকে যে প্রার্থী ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং যেহেতু আজকে সিলেট 1 আসনে একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখছিলাম নেতাকর্মীদের মধ্যে, তবে কোনো ধরনের বিজয় মিছিল সকাল থেকে আমরা লক্ষ্য করিনি এবং নেতাকর্মীদেরকেও আমরা তেমন ভাবে আমরা লক্ষ্য করিনি। যেহেতু কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে কিন্তু আজকে শুকরানা দোয়া মাহফিল চলছে বাদ জুম্মা পরবর্তীতে এবং আজকে ঠিক বিকেল 3টার দিকে সিলেট 1 আসন থেকে যিনি বেসরকারিভাবে জয়লাভ করেছেন দলীয় প্রতীকে ধানের শীষে খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি আজকে সংবাদকর্মীদের সাথে তার যে বক্তব্য আছে সেটি কিন্তু তুলে ধরার কথা রয়েছে এবং পরবর্তীতে বাদ আসর ওনাদের পক্ষ থেকে কিন্তু দলীয় কর্মসূচি হিসেবে এখানে দোয়া মাহফিল এবং শুকরানা আদায় করারও কথা রয়েছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলছিলাম পুলিশ প্রশাসনের সাথে তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছিল সিলেটের প্রত্যেকটি জায়গায়, তো সেই জায়গা থেকে আসলে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া
তেমন কোনো আসলে ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এবং পাশাপাশি বিজিবি, র্যাব এবং আর্মি সহ 10টি ড্রোনও কিন্তু কাজ করছে। তবে আজকে যান চলাচলও কিছুটা কম আছে এবং শহরের মানুষও কিন্তু কম আছে, তবে একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু কাজ করছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে নির্বাচন পরবর্তী একদম সর্বশেষ খবরাখবর। এখন আমরা চলে যাব একটু সাতক্ষীরায়, সেখানে রয়েছেন সেখানকার নির্বাচন পরবর্তী সর্বশেষ খবর জানানোর জন্য আমার সহকর্মী তাওহিদের কাছে। তাওহিদ। সারা দেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সাতক্ষীরা 4 আসনে সে অর্থে কিন্তু বিএনপি সুবিধা করতে পারে। এই 4টি আসনেই জামাতের 4 জন প্রার্থী জয়লাভ করেছেন এবং আমরা গতকাল রাতেই মূলত মধ্যরাতেই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। সেখানে দেখা যায় প্রতিটি 4টি আসনেই জামাতের প্রার্থীদেরকে জয়ী ঘোষণা করা হয়। জানিয়ে রাখি যে সাতক্ষীরা এলাকাতে মূলত যে সমস্যাগুলো রয়েছে, দক্ষিণ পশ্চিমের এই জেলাতে মাদক সমস্যা সহ নানা সংকট রয়েছে, উন্নয়ন বঞ্চিত জেলা হিসেবে পরিচিত বলা হয়। তো এই জেলার যে সমস্ত সংকটগুলো রয়েছে সেখানে কতটুকু ভূমিকা রাখতে পারে তা নিয়ে ভোটারদের সাথে আমরা কথা বলেছি একাধিক জায়গায়। তারা বলছেন বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নে কোনো সরকার সে অর্থে কাজ করেনি। এখন দেখার বিষয়, তারা প্রত্যাশা করেন যে তাদের মান উন্নয়ন এবং মাদক সমস্যা সহ যে সমস্ত সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে যারা নির্বাচিত প্রতিনিধি তারা কাজ করবে। তবে জামাতের প্রার্থীদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা, যেহেতু বিএনপি অধিকাংশ জায়গায় সারা দেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে, সেক্ষেত্রে জামাতের প্রার্থীরা এই আসনে বা সাতক্ষীরা 4টি আসনে সাধারণ ভোটারদের প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়। জানিয়ে রাখি এই 4টে আসনে জিতেছেন সাতক্ষীরা 1 আসনে ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা 2 আসনে মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 3 আসনে রবিউল বাসর এবং 4-এ জিএম নজরুল ইসলাম জয়লাভ করেছেন। তো এখন দেখার বিষয় সময়ের সাথে সাথে এই প্রার্থীরা ভোটারদের জন্য কী কাজ করতে পারেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে আমাদের সহকর্মীর কাছে, তার কাছে জানবো সবশেষ তথ্য। সিরাজগঞ্জে 6টি আসনের মধ্যেই 5টিতে বিজয়ী লাভ করেছে বিএনপির প্রার্থী এবং 1টি আসনে জামাত ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছেন। এবং সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আমিনুল ইসলাম কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বেসরকারি ফলাফল সেটি কিন্তু আসলে ঘোষণা করেছেন জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষ রয়েছে সেখানে। এবং আমরা যেটি দেখছি যে বিজয়ী হবার পর থেকেই সকাল থেকেই যে প্রার্থীরা যারা বিজয়ী হয়েছে তাদের বাড়িতে নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আসলে ফুলের শুভেচ্ছা জানাচ্ছিলেন, সেটি কিন্তু আসলে দেখছিলাম। আমরা যদি জানাই যে সিরাজগঞ্জ 1 আসন অর্থাৎ কাজীপুর আসনে বিজয় হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা। সিরাজগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এবং সিরাজগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক। এবং সিরাজগঞ্জ 4 আসন অর্থাৎ উল্লাপাড়া আসনে মনোনীত হয়েছেন জামাত ইসলামের প্রার্থী রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ 5 আসনে ধানের শীষের প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। এবং সিরাজগঞ্জ 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিত কিন্তু আসলে বিজয়ী হয়েছেন। এবং আমরা যেটি দেখেছি যে কোনো প্রকার আসলে সহিংসতা বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু সিরাজগঞ্জে সুষ্ঠুভাবে যে 923টি ভোট কেন্দ্র ছিল 6টি আসনে, সেই ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবং সারা রাতেই কিন্তু আমরা দেখেছি যে এই ফলাফলগুলো ঘোষণা করা হয়েছে। এবং 1টি আসন অর্থাৎ সিরাজগঞ্জ কাজীপুরের যে আসন রয়েছে সিরাজগঞ্জ 1 আসন, সেই ফলাফল আসতে কিন্তু অনেকটাই দেরি হয়েছিল। আমরা ভোর 4টার দিকে সেই ফলাফলটি পেয়েছি, কারণ জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন যে সেটি আসলে দুর্গম চরাঞ্চল হওয়ার কারণে কিন্তু আসলে কিছুটা দেরি হলো। তো এক কথায় বলা যায় যে সারা রাতই আসলে নির্বাচন কমিশনের অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তার যে কন্ট্রোল রুমটি রয়েছে সেখানে আসলে সকলে ছিল। আমরা গণমাধ্যম কর্মীরা এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা কিন্তু আসলে উপস্থিত ছিলেন। এবং সর্বোপরি আমরা যদি বলি যে সিরাজগঞ্জের 6টি আসনের মধ্যে 5টিতে বিএনপি এবং 1টিতে জামাত ইসলামী নির্বাচিত হয়েছেন। এবং সকালে কিন্তু জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা রিটার্নিং কর্মকর্তা, তিনি কিন্তু প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ফলাফল ঘোষণার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর, সিলেট, সাতক্ষীরা এবং সিরাজগঞ্জের সহকর্মীরা জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। একদিকে যেমন এখনও কিছু আসনের যেহেতু ফলাফল ঘোষণা বাকি আছেন, সেই আসনের খবর যেমন জানাচ্ছিলেন, তেমনি বিজয়ী প্রার্থীদের
তারা আসলে কি বলছেন, কর্মী সমর্থকদের মাঝে উচ্ছ্বাস কেমন, সেই খবরগুলো আমাদের সহকর্মী আসলে মাঠ থেকে জি না, উচ্ছ্বাসের খবরটা আমরা হয়তো বা আরেকটু কিছুক্ষণ পরে জানতে পারবো। আমরা আবারও আপনার কাছে আসবো সেই খবর জানাতো। তার আগে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য তথ্য একটু দর্শকদের জানাতে চাই। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান কমিটির মুখপাত্র মাহাদি আমিন। পাশাপাশি কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগও করেন তিনি। বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া 6 এবং ঢাকা 17-তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আরও অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে। যদি উদাহরণ দিই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা 8, ঢাকা 11, ঢাকা 13, ঢাকা 16 সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে, বিলম্ব করা হচ্ছে। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59.44% ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী দিনের পাথেয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের চেষ্টা ছিল শতভাগ। সুষ্ঠু ভোটের মাধ্যমে জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। আমরা 297টা কেন্দ্রের বেসরকারি ফলাফল আপনাদেরকে জানিয়েছি। চট্টগ্রামের 2টো আসনের ফলাফল আমরা চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশনায় এটা একটু আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেব। জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট যে রেল আছে সেখান থেকে বিচ্যুত না হই। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, ইসির সব ধরনের কষ্ট সফল হয়েছে। তিনি বলেন, নির্বাচনের মতোই স্বচ্ছ হবে ফলাফল ঘোষণাও। আমার খুবই ভালো লেগেছে। কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই। এটা 18 কোটি লোকের দেশ, 127 মিলিয়ন ভোটারের দেশ। আর যদি রেফারেন্ডাম সহ যদি ধরি 254 মিলিয়ন ব্যালট আমাদেরকে ছাপাতে হয়েছে, বিলি করতে হয়েছে। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, দেশবাসীর কাছে কৃতজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ এবং রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞ, ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমার যে ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রায় 17 লক্ষ লোক কাজ করেছে, আমাদের ভোট কালেক্টর যারা ভোট কালেক্ট করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9.5 লক্ষ মিলিয়ে প্রায় 17.5 লক্ষ লোক এখানে কাজ করেছে এই ভোটে।
অনেক দেশে 17.5 লক্ষ লোকই নাই, কিন্তু আমরা এদেরকে কোঅর্ডিনেট করে একটা সুন্দর নির্বাচন আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। আমাদের প্রত্যাশা থাকবে এই যে একটা সুন্দর নির্বাচন হলো, আমি বলবো না যে এটা পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি আমেরিকান নির্বাচন দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং যেটুকু হয়েছে আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ইনশাল্লাহ যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যেহেতু একটা রেফারেন্ডাম একটা আছে আমাদের একসাথে, ভোট গুনতে একটু সময় লাগছে, পোস্টাল ব্যালট বিষয়টা আছে, একটু ভোট গুনতে সময় লাগছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল উল্লেখ করে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। 24-এর গণঅভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের উপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 18 মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদী। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। বিএনপিও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলে উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়াও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। রাহানুল রানা, সময় সংবাদ। নির্বাচন ঘিরে দিনব্যাপী তৎপর ছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইজাবস বলেন, সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, নাগরিকদের অংশগ্রহণ ইতিবাচক। এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন কমনওয়েলথ ও IRI প্রতিনিধিরা। শাতিলা শারমিনের প্রতিবেদন। বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষণে ব্যস্ত সময় পার করেছেন ৪৫টি দেশের ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। পাশাপাশি সংবাদ সংগ্রহে কাজ করছেন ১৯৭ জন বিদেশি সাংবাদিক। ২ শতাধিক পর্যবেক্ষক নিয়ে দেশজুড়ে সক্রিয় ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরুর আগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পর্যবেক্ষণে যান ইইউর প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল কেন্দ্র পর্যবেক্ষণ করে গণমাধ্যমকে তিনি জানান, নির্বাচন ও গণভোটে নাগরিকদের অংশগ্রহণকে ইইউ ইতিবাচক হিসেবে দেখছে। পর্যবেক্ষক মিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে প্রক্রিয়াটি মূল্যায়ন করছে বলেও উল্লেখ করেন ইভার্স আইজাভস। 14 ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তিনি। Absolutely neutral. We are not taking part in any political process. We are starting already now to gather this information, to get it together in order to produce a credible observation report. A lot of positive enthusiasm and participation on behalf of Bangladeshi citizens. এদিকে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডোর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আজকের দিনটি গুরুত্বপূর্ণ। So far so good. It's orderly, it's peaceful. I think the process looks very regular to me, and I'm satisfied that here, at least over here, things are going well. And I'm hoping that that is the story across the rest of the country. রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে আইআরআই পর্যবেক্ষক ও কংগ্রেসম্যান ডেভিড ব্রায়ার বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নতুন ও তরুণ ভোটাররা এবারের নির্বাচনে তাৎপর্যপূর্ণ মাত্রা যোগ করেছে। Everything looks very good. So many people who've said they've never ever cast a vote in the past because their vote never counted. It never mattered. Today the votes will matter. And that's something that is a great model for so many other parts of the world. দিন শেষে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোট গণনা প্রক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন আন্তর্জাতিক প্রতিনিধিরা। সারা বাংলাদেশ জুড়ে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন, তারা রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছেন। ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি পদক্ষেপ তারা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছেন। তাদের এই সমস্ত তথ্যকে একত্র করে যে প্রতিবেদন তৈরি হবে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন। সাথীরা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আবারও যুক্ত হচ্ছি সহকর্মী ওমর ইনানের সঙ্গে। ইনান, আমরা জানি যে বিএনপির তরফ থেকে বলা হয়েছে কোনো বিজয় মিছিল না বা ওই ধরনের কোনো উল্লাস না, তবে উদযাপনের ভিন্ন মাধ্যম নিশ্চয়ই যারা বিজয়ী প্রার্থী আছেন তারা বেছে নেবেন। সেই খবর আমরা আসলে কখন জানাতে পারবো দর্শক? আমরা মনে হয় আমার যেটি ধারণা, কারণ আপনি জানেন যে প্রথমত এমনিতে আপনি যেটি বললেন যে বিএনপির পক্ষ থেকে আপাতত আনন্দ মিছিল বা সভা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। আপনি জানেন যে নির্বাচনের ঠিক পরপরই, অর্থাৎ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে, স্বাভাবিকভাবে পরাজিত যে প্রার্থী রয়েছে তার যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু চাপা ক্ষোভ থাকে, বিভিন্ন উত্তেজনা থাকে। অনাকাঙ্ক্ষিত যে কোনো ধরনের ঘটনা এড়ানোর জন্য সাধারণত এই ধরনের সিদ্ধান্তই দেওয়া হয় বড় কোনো দল যখন জয়ী হয়। এর আগেও কিন্তু আমরা তাই দেখেছি। তবে এবার আবার চিত্রটা একটু ভিন্ন, কারণ আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন, সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু, তারপরে পরবর্তীতে এই নির্বাচন, সব কিছু মিলিয়ে আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুদিন আগে তার ইন্টারভিউ বলেছেন যে তিনি এমন একটি সময়ে নির্বাচন করছেন যে তিনি যে তার মায়ের মৃত্যুর পর শোকের মধ্যে ছিলেন, সেই শোকটার যে তিনি আসলে ধারণ করবেন সেই সময়টিও আসলে পাননি। আজকে আবার জুমা দিন, শুক্রবার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেও দোয়া মাহফিল আছে। আমরা কিছুক্ষণ পর আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় সে সময় আমরা সেই উদযাপনটা আসলে দেখতে পাবো। একটু যেতে চাই সহকর্মী মাকসুম আলম খানের কাছে, আপনার কাছ থেকে একটু জানতে চাই বিভিন্ন আসনের ফলাফল বিশ্লেষণ। ধন্যবাদ যশোয়া। আমরা বিভিন্ন আসনের ফলাফল এবং প্রার্থীদের বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে যুক্ত হচ্ছি। প্রথমেই ঢাকা 17 আসনটি নিয়ে একটু কথা বলতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনটি থেকে লড়াই করেছেন। এই আসনটির দিকে আসলে সবারই আলাদা করে একটা নজর ছিল। এই ঢাকা 17-তে যদিও তার জয়ের জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে, বেশ ঘাম ঝরাতে হয়েছে, কেননা এই আসনে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে এস.এম. খালিদুজ্জামান, তিনি কিন্তু বেশ শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছেন এই আসনটিতে এবং মাত্র 4000-এর কিছু বেশি ভোট ব্যবধানে এখানে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোট পেয়েছেন 72,699 এবং এস.এম. খালিদুজ্জামান তিনি পেয়েছেন 68,300। এই ঢাকা 17 আসনের যদি ভোটের
একটু সমীকরণ বলতে চাই, সেটি হচ্ছে এই ঢাকা 17 আসনে কিন্তু উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত দুই শ্রেণীর মানুষেরই একটা ভোটের সমীকরণ ছিল। যেমন এই এলাকাটিতে যেমন গুলশান, বনানী কিংবা ক্যান্টনমেন্টের মতো উচ্চবিত্তদের বসবাস রয়েছে, ঠিক একইভাবে আমরা যদি বলি কড়াইল বস্তিবাসীরও কিন্তু বসবাস রয়েছে। এবং তাদের যে সেন্টিমেন্টটা কাজ করেছে এখানে, সেটি হচ্ছে তারেক রহমান দীর্ঘদিন দেশ থেকে আসলে এক ধরনের নির্বাসিত ছিলেন এবং তিনি দেশে ফিরে তারপরে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই সেন্টিমেন্টটা যেমন কাজ করেছে, ঠিক একইভাবে জামায়াতের যিনি প্রার্থী ছিলেন, জামায়াত দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতি করতে পারেনি এবং পরবর্তীতে নিষিদ্ধ ছিল, তাদের প্রার্থীকেও আসলে সুযোগ দেওয়ার কথা অনেকেই ভেবেছেন, যেটা আমরা ভোটের মাঠে দেখেছি সেই হাড্ডাহাড্ডি লড়াই। আরও একটি আসনে যেতে চাই, সেটি হচ্ছে ঢাকা 15। এই আসনটিও খুবই গুরুত্বপূর্ণ এবং সবার নজর ছিল এই আসনটির দিকে, কেননা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই আসনটি থেকে লড়াই করেছেন। এবং এই আসনটিতে ডাক্তার শফিকুর রহমানের কথা যেটি বলবো সেটি হচ্ছে প্রচারণার আগে থেকেই, অর্থাৎ বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে তার সাংগঠনিক দক্ষতা নিয়ে এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। তার প্রতি মানুষের একটা সফট কর্নার ছিল যারা ভোটার রয়েছেন। তিনি এই আসনটিতে বিএনপির যে প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন, তার চেয়ে কিন্তু বেশ ভালো ব্যবধানে তিনি এই আসনটি থেকে জয়লাভ করেছেন। ডাক্তার শফিকুর রহমান পেয়েছেন ৮২,৬৪৫ ভোট এবং বিএনপির যে প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি এই আসন থেকে পেয়েছেন ৬১,৯২০ ভোট। যদিও এই আসনটিতে যেই বেসরকারি ফলাফলের কথা যদি বলি, এই ফলাফল নির্বাচন কমিশনে পৌঁছানো নিয়ে কিছু অভিযোগের জায়গা ছিল গতকাল আমরা দেখেছি জামায়াতের পক্ষ থেকে, কেননা তারা বলছিলেন যে এই আসনে কারসাজির অভিযোগ, এমন কথাও আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত যখন ভোটের ফলাফলটা তারা হাতে পেলেন, বিজয় নিশ্চিত হলো, তখন কিন্তু তাদের সেই আক্ষেপের জায়গাটা কিছুটা হলেও কমেছে নিশ্চয়ই। বগুড়া 6 আসন নিয়েও একটু কথা বলতে চাই। তারেক রহমান যে 2টি আসন থেকে লড়াই করেছেন ঢাকা 17-এর পাশাপাশি, সেটি হচ্ছে আরও একটি আসন হচ্ছে বগুড়া 6। এই আসনটিকে বলা হয় খালেদা জিয়ার আসন। এই আসনটিতে আসলে 1996 থেকে 2008 সাল পর্যন্ত তিনি একেবারে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন, বারবার জিতেছেন এই আসনটি থেকে। তবে তিনি মারা যাওয়ার পর তার ছেলে তারেক রহমান দেশে ফেরার পর এই আসনটি থেকে লড়াইয়ের ঘোষণা দেন এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি ওই বগুড়া 6-এ জিয়া পরিবারের যে আধিপত্য, ভোটের ফলাফলেও কিন্তু সেটা ধরে রেখেছেন তিনি। এবং তার যে প্রতিপক্ষ ছিলেন আবিদুর রহমান, তার চেয়ে কিন্তু মানে অনেক ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। আরও একটি আসন রয়েছে কক্সবাজার 1। কক্সবাজার 1-এ বিএনপির আরও একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তিনি এখানে 2,20,566 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর, তিনি তার ভোট ছিল 1,24,726, 95,000-এর বেশি ভোট ব্যবধানে তিনি এখানে জয়লাভ করেছেন। তবে যেটা একটু আগে যশোয়া এবং ইরান বলছিলেন যে বিএনপি থেকে যেমন বলা হচ্ছিল যে ভোটের উল্লাস তারা এই মুহূর্তে করবেন না, সেটা কিন্তু তিনিও বলেছেন যে সালাউদ্দিন আহমদও বলেছেন যে নির্বাচনে জয়লাভ করলেও বিএনপির উপরে মানুষের আসলে অনেক আস্থা বা দায়িত্বের জায়গা রয়েছে, সেই বিষয়টি তারা আসলে এখন গুরুত্ব দিতে চান। রংপুর 3-এ কিন্তু বিজয়ী যিনি রয়েছেন মাহবুবুর রহমান বেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর, তিনি কিন্তু বেশ ভালো ব্যবধানে এখানে জিতেছেন। আমরা রংপুরকে সাধারণত জানি হচ্ছে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে, কিন্তু এবারের নির্বাচনী যেই সমীকরণ কিংবা ফলাফল, সেইখানে কিন্তু জামায়াতে ইসলামী একটা বড় সড়ো চমক দিয়েছে। তো আমার কাছে এই ছিল বেশ কয়েকটি আসন নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত খবর। আমরা আবারও ফিরে যেতে চাই যশোয়ার কাছে। যশোয়া, মাকসুম আপনাকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে সবশেষ তথ্য সবার আগে নির্ভুলভাবে জানাতে আমরা যুক্ত আছি সময় টেলিভিশনের 72 ঘন্টার বিশেষ সম্প্রচারে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।